আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর 2024-25 শিক্ষাবর্ষের সংস্কৃত সেমিস্টার 1-এর মধ্যে যে তোমাদের গল্প সাহিত্য অর্থাৎ সংস্কৃত লিটারেচার অর্থাৎ সংস্কৃত সাহিত্য আছে, সেটার মধ্যে থেকে আজ আমরা কথা শরীর সাগর নিয়ে আলোচনা করতে চলেছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে প্রত্যেকবারের মতো আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। এবং সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমিও ভিডিও বানানোর জন্য আরও একটু মোটিভেট হই, এবং তোমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো, কথা শরীর সাগর। তো কথা শরীর সাগর সম্বন্ধে একটু বলে দিয়ে ভূমিকা সম্বন্ধে কি বলছে। সংস্কৃত কথা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর প্রাচীনতম ও বৃহত্তম গল্প সংকলন গ্রন্থের নাম কথা শরীর সাগর। মানে সংস্কৃত কথা সাহিত্যের অর্থাৎ গল্প সাহিত্যের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে প্রাচীন অর্থাৎ পুরনো এবং সবথেকে বড় গল্প সংকলন গ্রন্থ, তার নাম হচ্ছে কথা শরীর সাগর। এর রচয়িতাকে বা এর লেখক সোমদেব ভট্ট হচ্ছে রচয়িতা। তো এই লেখাটা সে কোন ভাষায় লেখা? পৈশাচী প্রাকৃতে লেখা গুণাঢ্যের বৃহৎ কথা হলো এই গ্রন্থটির উৎস। মানে পৈশাচী প্রাকৃত ভাষায় লেখা গুণাঢ্যের বৃহৎ কথা হচ্ছে কথা শরীর সাগর গ্রন্থটার উৎস। মানে কথা শরীর সাগর গ্রন্থটা গুণাঢ্যের বৃহৎ কথা বই থেকে নেওয়া হয়েছে। 1060 থেকে 1081 খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি রচিত হয়। মানে 1060 থেকে 1081 খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি লেখা হয়েছিল। সোমদেব ছিলেন এক কাশ্মীরি ব্রাহ্মণ এবং কাশ্মীর রাজ অনন্তের সভাকবি। সোমদেব কে ছিলেন? সোমদেব ছিলেন একজন কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন, এবং অন্যদিকে কি ছিলেন? কাশ্মীরের যে রাজা ছিল তার নাম হচ্ছে অনন্ত, অনন্তের সভাকবি ছিলেন। সোমদেব ত্রিগর্তের রাজকন্যা অনন্তদেবের পত্নী সূর্যমতীর চিত্ত বিনোদনের জন্য এই গ্রন্থটি রচনা করেন। সোমদেব ভট্ট কেন রচনা করেছেন? ত্রিগর্তের রাজকন্যা এবং অনন্তদেবের পত্নী সূর্যমতীর চিত্ত বিনোদনের উদ্দেশ্যে অর্থাৎ এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে গ্রন্থটি রচনা করেছেন। তো গ্রন্থটির বিষয়বস্তু বা গ্রন্থ বিন্যাস কি আছে? বিশাল এই গ্রন্থটিতে 18টি পরিচ্ছেদ বা লম্ভক আছে। এটা 18টি পরিচ্ছেদ বা একে লম্ভকও বলছে। 124টি তরঙ্গ এবং 22,000 শ্লোক আছে। মানে বুঝতে পারছো কত বৃহত্তম গল্প গ্রন্থটা। প্রথম লম্ভকে আছে গুণাঢ্যের বিবরণ, দ্বিতীয় তৃতীয় লম্ভকে রয়েছে উদয়নের কাহিনী, চতুর্থ লম্ভকে নরবাহন দত্তের সঙ্গে মদন মঞ্জুকার বিবাহ ও দুঃসাহসিক ক্রিয়াকলাপ আছে। এই গ্রন্থে জিমুতবাহন, নরবাহন দত্ত, বাসব দত্তা প্রভৃতি প্রায় 900টির কাহিনীর সমাবেশ দেখা যায়। মানে এই গ্রন্থটাতে জিমুতবাহন, নরবাহন দত্ত, বাসব দত্তা প্রভৃতিটির 900টির কাহিনী একসঙ্গে সমাবেশ দেখা যায়। তো সেই যুগে তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল? কথা শরীর সাগর গ্রন্থ থেকে তৎকালীন সমাজ ব্যবস্থার বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। মানে কথা শরীর সাগর গ্রন্থটা থেকে আগেকার সমাজ ব্যবস্থার কিছু মূল্যবান তথ্য পাওয়া যায়। যেমন কি সমুদ্রপথে নৌ বাণিজ্যের প্রচলন, সমুদ্রপথ দিয়ে নৌ বাণিজ্য অর্থাৎ নৌকা নিয়ে বাণিজ্য হতো। আগেকার দিনে তো স্থলপথ ছিল না, এই জন্য সমুদ্রপথে নৌ বাণিজ্য চলতো। স্থাপত্য শিল্পের বিস্তার, স্থাপত্য শিল্প আগেকার দিনে খুব প্রচণ্ড প্রচলন ছিল। শৈব বৌদ্ধ ধর্মের প্রসার। শৈব যারা শিব উপাসনা করেন তাদেরকে শৈব বলা হয়, যারা বুদ্ধদেবের উপাসনা করেন তাদেরকে বলা হয় বৌদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রসার চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সমাজে উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি, সমাজে কিন্তু উচ্ছৃঙ্খল লোকজন বেশি ছিল। সমাজের নিচুতলার কিছু মানুষের হীন আচার আচরণ, সমাজে আবার নিচুতলার কিছু মানুষ ছিল তাদের খারাপ ব্যবহার। এদিক থেকে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। এই সমস্ত দিক থেকে গ্রন্থটার ঐতিহাসিক, ঠিক আছে, হিস্টোরিক্যাল ভ্যালু বা ঐতিহাসিক মূল্য কিন্তু অপরিসীম। এবারে এটার মূল্যায়ন।
কথা শহীদ সাগর এবং মূল্যায়ন নিয়ে আলোচনা করব, কেন সকলের কাছে এই গ্রন্থটা জনপ্রিয় হয়ে উঠেছে বা স্থান করে নিয়েছে। কি বলছে, কথা শহীদ সাগর সংস্কৃত গল্প সাহিত্যের এক সফল সৃষ্টি। বলছে কথা শহীদ সাগর সংস্কৃত গল্প সাহিত্যের মধ্যে সাকসেস একটি গ্রন্থ। এই সফলতার মূলে রয়েছে তার আকর্ষণীয় অথচ সহজ ও অনাড়ম্বর রচনা শৈলী। কেন এই সফলতা কেন পেয়েছিল গ্রন্থটা? তার আকর্ষণীয় মানে খুব অ্যাট্রাকটিভ, অথচ সহজ সরল মানে সহজ সরল ভাষায়, এবং অনাড়ম্বর রচনা শৈলী মানে কোনো বাড়িয়ে লেখা হয়নি। যে লেখাটা রচনাটা যেটা করা হয়েছে মানে বেশি করে যে লেখা হয় সেরকম না, যেটাই যতটুকু দরকার সেই রকমই মানে লেখক এটার রচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার রচনা শৈলীর দক্ষতা রয়েছে। কোনো কথাটি মজার, আবার কোনোটি ভয়ানক, কোনোটি রোমান্টিক, আবার কোনোটি রোমহর্ষক। কেন কোনো কথাটা মজার রয়েছে গল্পটা, কোনোটি ভয়ানক গল্প, কোনোটি রোমান্টিক রয়েছে, আবার কোনোটি রোমহর্ষক মানে গায়ে কাঁটা দেওয়ার মতো। কথা শহীদ সাগরের একটি মূল্যবান বৈশিষ্ট্য হলো এতে ছড়িয়ে আছে পঞ্চতন্ত্র বেতাল পঞ্চবিংশতির কাহিনীগুলির এক বিশেষ রূপ। বলছে কথা শহীদ সাগরের একটি মূল্যবান বৈশিষ্ট্য কি, যে এদের পঞ্চতন্ত্র এবং বেতাল পঞ্চবিংশতি যে কাহিনীগুলো রয়েছে তার একটি বিশেষ রূপ এই গ্রন্থের মধ্যে পাওয়া যায়। আবার অনেকে অনুমান করেন যে এই গ্রন্থের অনুকরণে আরবীয় ও ইরানীয় গ্রন্থ কিতাব আল ফালাইয়া ওয়াইলা লেখা হয়েছে। বলছে আবার এই গ্রন্থটা অনুসরণ করে আরব দেশের এবং ইরান দেশের গ্রন্থ, যে গ্রন্থটার নাম হচ্ছে কিতাব আল ফালাইয়া ওয়াইলা, এই গ্রন্থটা লেখা হয়েছে। গ্রিক সাহিত্যের ইসপের গল্পে এর প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যায়। বলছে গ্রিক সাহিত্য যেটা ছিল তার থেকে ইসপের গল্প, ইসোপনিষদ পড়েছ, এর প্রভাব লক্ষ্য করা যায়। C.H. টনি, ঠিক আছে, এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন। আবার C.H. টনি বলে একজন লেখক ছিলেন, তিনি এটা ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন। N.M. পেঞ্জার ঐতিহাসিক ও সামাজিক বিবরণ সহ এই গ্রন্থের সংস্করণ প্রকাশ করেন। আবার N.M. পেঞ্জার বলে একজন ছিল, তিনি ঐতিহাসিক ও সামাজিক বিবরণ সহ গ্রন্থের সংস্করণ প্রকাশ করেছিলেন। এইভাবে কথা শহীদ সাগর বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তিগুলির মধ্যে স্থান করে নিয়েছে। বলছে এইভাবেই কিন্তু কথা শহীদ সাগর তোমার ইন্ডিয়ার মধ্যে খালি নয়, সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড, সারা ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্য কীর্তিগুলির মধ্যে একটি স্থান করে নিয়েছে। তো এখানেই তোমাদের সংস্কৃত লিটারেচার অর্থাৎ সংস্কৃত গল্প সাহিত্যের কথা শহীদ সাগর এই গ্রন্থটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।